সায়ন অসাধারণ বলেছে আমার ছোট ভাই। শীতের রাত, আমি অনেক কথা বলবো না, কিন্তু কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা তো অবশ্যই বলবো আপনাদের কাছে। প্রথমে বলি একটা ভালো খবর দিই যে 2 তারিখ বেহালা চৌরাস্তায়, নতুন বছরের 2 তারিখ বেহালা চৌরাস্তায় ডিওয়াইএফআই ডাকে জনসভা, এবং সেই জনসভায় বক্তা হলো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক হিমাগ্নরাজ ভট্টাচার্য, বক্তা ডিওয়াইএফআই রাজ্যের সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, এবং 2 তারিখের চৌরাস্তার মিটিং এর বক্তা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। তো চৌরাস্তায় নিশ্চিতভাবেই যাব, কিন্তু তার যে কারণে সভা, সেই কারণে আজকে আশ্রম মাঠে এই ছোট্ট পথসভা যা ভরিয়ে দিয়ে আপনারা সাধারণ মানুষ, আমি দেখলাম বহু দূর থেকে মানুষ আমাদের মিটিং শুনছে। ইনসাফের কথা বলেছে ওরা। আমার অভিজ্ঞতা আছে 3 দিন ধ্রুব মীনাক্ষীদের ডাকে পূর্ব বর্ধমানে, পুরুলিয়াতে, আর তারপর শেষ 2 দিন আমতলা থেকে এবং বারুইপুর থেকে আমরা ইনসাফ যাত্রায় উপস্থিত হয়েছিলাম। সাধারণ মানুষ যখন যুবরা হাঁটছে, মীনাক্ষী হাঁটছে, যুবরা হাঁটছে, মানুষ এসে কথা বলছে, মানুষ এসে জিজ্ঞাসা করছে, সাধারণ মানুষ এসে জিজ্ঞাসা করছে কি বলতে চায় বামপন্থী যুবরা, কি ব্যাপারে না ইনসাফি চলছে, কেন অধিকারের কথা বলা হচ্ছে, কেন ইনসাফের কথা বলা হচ্ছে, কি কারণে ইনসাফ। মানুষ যখন একথা জিজ্ঞাসা করছে, দুহাত তুলে আশীর্বাদ করছেন সাধারণ মানুষ মীনাক্ষীদের। পূর্ব বর্ধমানে প্রায় 20-22 কিলোমিটার কমলেশ্বর মুখার্জি, আপনারা চিনবেন, চাঁদের পাহাড়, মেঘেটাকা তারার সিনেমার ডিরেক্টর, তিনি হেঁটেছেন আমাদের কমলদা, আমি একসাথে গেছি ভোরবেলা ট্রেনে করে। বর্ধমানে, পুরুলিয়াতে, দক্ষিণ 24 পরগনায় আমি যে 4 দিন 5 দিন ছিলাম, হাজার হাজার মানুষ দুহাত তুলে, কেউ আমাদের সমর্থক, কেউ আমাদের সমর্থক না, ফুলের পাপড়িতে ভরিয়ে দিয়েছে মীনাক্ষী মুখার্জিদের। আর 22 তারিখ যাদবপুরের জনসভায় মীনাক্ষী বলেছে যে প্রতিটা ফুলের পাপড়ির কসম, লড়াই ছেড়ে কোনোদিন যাব না, বামপন্থা ছেড়ে কোনোদিন যাব না, মতাদর্শের জন্য লড়াই আমরা করব। আজ থেকে কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম দেখলে কান মুড়ে দিতে হবে, বলেছেন না, আমরা বলিনি। যদি আমার আওয়াজ তৃণমূলের কোনো ছোট নেতা, কুচো নেতা, মাঝারি নেতা, চুবাইয়ের নেতা, মানে চুনবালি সাপ্লাইয়ের নেতার কানে পৌঁছয়, মানে কাউন্সিলরের কোনো এজেন্ট ফেজেন্ট, কাউন্সিলর তো এখানে আবার কাউন্সিলর না, কাউন্সিলরের মানে কাউন্সিলরের স্বামী হচ্ছে কাউন্সিলর, বিধায়ক আসামি আর কাউন্সিলর স্বামী, এই তো চলছে 129 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, তো মৌসুমী হেরে গেছে, বিধায়ক জেলে আসামি, আর কাউন্সিলর, যে কাউন্সিলর সে কাউন্সিলর না, কাউন্সিলর স্বামী, কাটমানি হিসেব স্বামীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আর তারপর তৃণমূলের পাড়ায় পাড়ায় খোলস ছেড়ে বেরিয়েছে। 500 অ্যারেস্ট হওয়ার পর একটু ভয়ভীতিতে ছিল, একটু সঙ্গে চলছিল, ওই যে সিপিএম দেখলে কান মুলে দিতে হবে। পরে অবশ্য মিনিট খানেক বাদে আবার বলেছে না রাজনৈতিক ভাবে। তা আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে সিপিআইএম দেখলে তো কান মুলে দেওয়ার কথা বলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বললাম সেদিন টিভিতে যে আপনি আমার কান মুলতে পারেন, তৃণমূলের নেতাকে বললাম, আমার পাশে তিনি বসেছিলেন, আমরা যে আমার কান আছে, আপনি কান মুলতে পারেন, মানে এখনো মিটিং এ উঠে এখানে তৃণমূলের নেতা আমাদের কাউ কান মুলে দিতে পারে, কিন্তু আমাদের তো কান আছে, তৃণমূলের তো দোকান কাটা বলে টিভিতে গিয়ে বসে এখনো। এখানে মিটিং করুক তৃণমূল কংগ্রেস, এখানে মিটিং করুক 2-3 দিনের মধ্যে, এখানে মিটিং করুক বিজেপি, এখানে মিটিং করুক তৃণমূল কংগ্রেস, মিটিং করুক বিজেপি মিটিং করে তৃণমূলকে ফেলা হতে।
তৃণমূল মিটিং করে বিজেপিকে গালাগাল দেবে, এ ওর বাবাকে ডেকে নিয়ে আসবে, ওর কাকাকে ডেকে নিয়ে আসবে, তুই চোর, ও তুই চোর, এ মিটিং করলে পাশ থেকে জয় শ্রীরাম। কি হচ্ছে? আমার একজন ওই বলছিল, সায়ন বলছিল, আমার একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে কি হচ্ছে বিধানসভায়, খুঁজতে হবে একদিন গেরুয়া পাঞ্জাবি করে বিজেপি, একদিন কালো পাঞ্জাবি করে তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের 129 নম্বর ওয়ার্ডে বলছি, ওটা বিধানসভা না সঞ্জয় লীলা বানশালীর সেট আমি বুঝতে পারি না। ওটা বিধানসভা নেই, ও তো সঞ্জয় লীলা বানশালীর সেট। একদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখলেন 175 জন কালো পাঞ্জাবি কিনেছে, ফ্যাব ইন্ডিয়ার পাঞ্জাবি কিনেছে। যেদিন ওদের পাঞ্জাবি কিনতে গিয়েছিল আইপ্যাকের টিম, সেদিন আমাদের এক বেহালার কমরেড, সে তার বিয়ে হবে, তার বিয়ের পাঞ্জাবি কিনতে গিয়েছে, আমাকে ফোন করেছে, এখানে তৃণমূল আইপ্যাক থেকে এসছে, একজন বিধায়ক আমার সাথে গেছে, তার নাম আমি বলছি না। কি দেখলি ভাই? বলছে 3540 টাকা দামের 150 পাঞ্জাবি কিনবে। ওমা, তার 3 দিন বাদে ওই একই কোম্পানির পাঞ্জাবি, ফ্যাব ইন্ডিয়া কোম্পানিটার নাম, সেই কোম্পানির গেরুয়া পাঞ্জাবি করে শুভেন্দু অধিকারীরা চলে গেছে। তার আবার মাথায় কলস নিয়ে গেছে, বলছে তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল, ওকে ধুয়ে দিতে হবে, জায়গাটা ধুয়ে দিতে হবে। আমি তো খুব ভয় ছিলাম যে বিজেপির প্রাক্তন বিজেপির নেতারা প্রাক্তন তৃণমূলের চোরটাকে আবার ধুয়ে না দেয়, মানে শুভেন্দুকে আবার গঙ্গা জলে শুদ্ধ করে না নেয়। বলতে পারছি না, হয়তো নিয়েছে আগে গোপন। এটা বিধানসভা, তৃণমূল কংগ্রেস আবার বলছে বিধানসভা রিজনিং এর জায়গা। তৃণমূলকে চোর বলেছে বিজেপি, তাই বলছে তৃণমূল বলছে বিধানসভা রিজনিং এর জায়গা। কোন রিজনিং এর জায়গা? যে বিধানসভায় সারদা নিয়ে প্রশ্ন করার জন্য দেবলীনা হেমব্রমদের, গৌরাঙ্গ চট্টোপাধ্যায়দের ফেলে মারল তৃণমূল কংগ্রেস। আমরা শিখবো বিধানসভা হচ্ছে রিজনিং এর জায়গা। রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন বললেন আমাদের কান মুলে দেবেন, সেদিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকটা কথা বললেন। কি বললেন? বলল সিপিএম মানে পকেট মার। বললেন সিপিএম মানে পকেট মার। তাই পকেট মারের একটা গল্প আপনাদের বলি, শুনুন, একটা পকেট মারের গল্প বলি আজকে। মুখ্যমন্ত্রী আমাদের পকেট মার বলেছে। আমাদের রাজ্যে একটা বাসে করে এক ভদ্রলোক যাচ্ছিল। সে ভদ্রলোক যখন, দাদা ছেড়ে দিন, দাদা গাড়িটাকে ছেড়ে দিন, গাড়িটাকে যেতে দিন, যান। এক ভদ্রলোক রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা এখানে চেয়ার ফাঁকা আছে, রাস্তাটা অকারণ আটকে লাভ। এক ভদ্রলোক বাসে করে যাচ্ছেন, সে অফিসের মাইনে পেয়েছে, সমস্ত টাকা তার পকেট মানি হয়ে গেছে। তা হাওয়া করে কাঁদছে, কি করবে? 17-18 হাজার টাকা একটা টিফিন বক্সে করে, যেরকম হয় গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ মাইনে পেয়ে যা হয় কোন রকমের লুকিয়ে, কেউ মোজার মধ্যে করে, কেউ টিফিন বক্সের মধ্যে করে, সারা মাসের সম্বল পকেট মানি হয়ে গেছে, হাওয়া করে কাঁদছে। তখন একটা লোক এসছে, এসে বলছে, দাদা আপনার কি হয়েছে? বলছে আমার সব চলে গেছে। কত টাকা ছিল? বলে প্রায় 20,000 টাকা ছিল মাসের মাইনে। বলছে সে কি, আপনি বাড়ি যাবেন কি করে? বলছে তাই তো ভাবছি কি করে বাড়ি যাবো। বলছে এক কাজ করুন, আপনি আমার থেকে 500 টাকা নিয়ে নেন। তো যার পকেট মার হয়ে গেছে, মানে যার সব হারিয়ে গেছে, সে বাড়ি যেতে ভাবছে আমার তো 18-20 হাজার টাকা পকেট মানি হয়ে গেছে। কিন্তু এই লোকটা এ তো ভগবান, আমার 18-20 হাজার টাকা চলে গেল, আমায় 500 টাকা দিয়ে বলছে যান আপনি বাড়ি নিয়ে চলে যান। সে ভাবতে ভাবতে যাচ্ছে অন্তত একটা ভগবানের সাথে দেখা হয়েছিল, সে 500 টাকা দিয়েছে। আসলে ওই চুরি করেছে 20,000 টাকা, আর 500 টাকা দিয়ে বলছে যে আপনি ওটা বাড়ি নিয়ে চলে যান। 129 নম্বর ওয়ার্ডে গজা ভজাদের নেতৃত্বে যারা সারদায় টাকা রেখেছিল, যে গরিব মানুষগুলো 10,000 টাকা থেকে 15,000 টাকা, ওই কাউন্সিলর স্বামী আর ভজা গজা ভজা, হাত কাটা মূল্য, কাটকালা পান কাটা ভুলো, আলমারি খোপন, পেটোয়া মদন, এসব যা আছে পাচ্ছে, নচে গচে গচে, যারা গরিব মানুষের টাকা রেখেছিল, যারা সারদায় 10 থেকে 15,000 টাকা, 20,000 টাকা। আমার বাড়িতে গৃহ সরকার কাজ করে, বলছে ভাই আমি ফেরত পেয়ে গেছি 20,000 টাকা। কার কাছে রেখেছিলে? বলো কেন? ডাক্তারবাবুর অফিসে ভজার কাছে দিয়ে টাকা রেখেছিলাম, এখন তো কাউন্সিলর হয়ে গেছে। এখন কিসে টাকা ফেরত পেয়েছেন জানেন? সরকারি টাকা, আমার আপনার করের টাকা, ট্যাক্সের টাকা। তৃণমূলের নেতারা যেখানে টাকা নিয়েছিল এজেন্ট হিসেবে গরিব মানুষের কাছ থেকে, সারদার টাকা ফেরত আসেনি, সরকার তার কোষাগার থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছে যাতে তৃণমূল বিপদে না পড়ে। পকেট মার আমরা
দোকান কাটা ছাড়া আপনি কি বলবেন? যে কোনো রাস্তায় দাঁড়িয়ে বলুন তো, যে কোনো রাস্তার মধ্যে, যে কোনো রাস্তার প্রকাশ্যে দাঁড়িয়ে রাখা রাস্তায় বলুন তো, বুদ্ধদেব ভট্টাচার্য পকেট মার, জ্যোতি ঘোষ পকেট মার, কে বলবে অধিকারের কথা? বলছিল সায়ন, বলছিল 14 টাকার কেরোসিন তেল সেঞ্চুরি করে ফেলেছে। ওই যে ছেলেটা ভালো খেলছে, আজকে তো যদিও ব্যাটিং বিপর্যয় হয়েছে, আমি দেখছিলাম 115-16 রানে 7 উইকেট পড়ে গেছে। ওই যে রিঙ্কু সিং বলে যে ছেলেটা ভালো খেলছে, সেও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না যেভাবে 14 টাকার কেরোসিন তেল 100 টাকা হয়ে গেছে। আর বিজেপি তৃণমূল তার ফলস মেকি ঝগড়াঝাটি করছে, তুই চোর বলছে, তুই চোর বলছে, তুই চোর বলছে, তুই চোর। আপনি দেখবেন, টিভিটা চালিয়ে দেখবেন, টিভিটা চালাবেন, ভাই তুই এসএসসি চোর, ভাই তুই ব্যাপার চোর। বলছে পশ্চিমবাংলার নারীদের সম্মান নেই, কে বলছে? বিজেপি। যেই বিজেপি কথা বলেছে কামদুনি, অমনি বিজেপির তৃণমূলের নেতা বলছে তুই আগে হাতরাসে ঘুরে আয়, হাতরাসে সম্মান নেই। এই কামদুনি আর হাতরাস আলাদা, কাকদ্বীপের ঘটনা আর উন্নয়নের ঘটনা আলাদা, ব্যাপন কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি আলাদা। নারদার চোরেরা, আপনি প্রকাশ্যে দেখেছেন নারদার চোরেদের। বিজেপির সর্বভারতীয় সভাপতিকে আপনি টাকা নিতে দেখেছিলেন, তেহেলকা টেপ কাণ্ডে 1 লক্ষ টাকা ক্যাশ নিতে দেখেছিলেন। নাম কি তার? তার নাম বঙ্গারু লক্ষণ, বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রকাশ্যে টাকা নিয়েছিলেন, তেহেলকা টেপ কাণ্ডে আপনি দেখেছিলেন, আলাদা। আমরা বামপন্থীরা বলছি আসলে তৃণমূল বিজেপিকে বলছে তুই চোর, বিজেপি তৃণমূলকে বলছে তুই চোর। আপনি জেনে রাখবেন, তলায় সিদ্ধান্ত হচ্ছে দুটো দলই চোর, দুটো দলই টাকা। কাকে কলসি নিয়েছে? কলসি আর গেরুয়া পাঞ্জাবি। আর এরা কি করেছে? কালো পাঞ্জাবি পড়েছে। কি বাঙালি নামানোর চেষ্টা করছে এখন আমাদের রাজ্যে? একদল বলছে আমাদের টাকা দিচ্ছে না, একদল বলছে 100 দিনের টাকা তোরা চুরি করেছিস, তোদের টাকা দেব না। আরেক দল বলছে যে আমাদের টাকা, উন্নয়নের টাকা বিজেপি হচ্ছে বন্ধ করে দিয়েছে। আমরা কি বলছি? আমরা বামপন্থীরা কি বলছি? এটা ঠিক। আমি অনিমেষ মন্ডলের কথা বলবো, মগরাহাটে 2010 সালে মরে গেছে, আর তারপর 2010 সাল থেকে 2023 সাল অব্দি রোজই নাকি সে কুকুর কাটছে, মানে 100 দিনের জব কার্ডে তাদের নাম আছে, প্রতিদিন নাকি কুকুর কাটছে। লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড হয়েছে, ঠিক। আবাসের টাকা তৃণমূল ঝেড়েছে, ঠিক। পঞ্চায়েতের টাকা তৃণমূল ঝেড়েছে, ঠিক। উন্নয়নের টাকা তৃণমূল ঝেড়েছে, ঠিক। চাকরি দুর্নীতির টাকা তৃণমূল ঝেড়েছে, ঠিক। 100 দিনের টাকা তৃণমূল ঝেড়েছে, ঠিক। সব ঠিক। কিন্তু বিজেপির যদি কোনো কর্মী থাকে আশেপাশে, বিজেপি নেতাকে প্রশ্ন করুন তো গিয়ে, যে একজন পঞ্চায়েত সমিতির সভাপতি অ্যারেস্ট হয়েছে, একজন গ্রাম পঞ্চায়েতের প্রধান অ্যারেস্ট হয়েছে, একজন সিঙ্গেল, একজন। 50 বার কেন্দ্রীয় টিম এসছে, 50 বার কেন্দ্রীয় টিম এসছে। একজন এসপি অ্যারেস্ট হয়েছে, একজন ডিএম অ্যারেস্ট হয়েছে, একজন জেলা পরিষদের সভাপতি অ্যারেস্ট হয়েছে, একজন আইএস অফিসার অ্যারেস্ট হয়েছে, একজন বিডিও অফিসার অ্যারেস্ট হয়েছে। দুর্নীতি তো হয়েছে, কিন্তু একজনও অ্যারেস্ট হয়নি, একজন, নট আ সিঙ্গেল পারসন। যারা দুর্নীতি করলো, যারা 100 দিনের কাজ লুট করলো, যারা আবাসের টাকা ছাড়লো, যারা পঞ্চায়েতের দুর্নীতি করলো, তাদের একজনকেও কেন্দ্রীয় সরকার গারদে পাঠালো না। না পাঠিয়ে গোটা পশ্চিম বাংলার সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিল। আমরা বামপন্থীরা বলছি, আমরা বলছি যারা চুরি করেছে তাদের তুমি জেলে ভরো, কিন্তু পশ্চিম বাংলার সব মানুষের টাকা তুমি বন্ধ করে আসলে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছ, তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুবিধা করে দিচ্ছ। আর তৃণমূল উল্টো দিকে, তৃণমূল হিসেব দেবে না। তৃণমূল কেন হিসেব দেবে না? তৃণমূল যে টাকা খরচা করে সে টাকা, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের যে টাকা, সে টাকার তৃণমূল হিসেব দেবে না। কেন হিসেব দেবে না? তৃণমূল হিসেব দেবে না, তার কারণ
এই আশ্রম মাঠে বিজি প্রেস বাজারে যে কোনো বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন, আপনি ছেড়ে দিন সব বাচ্চা ছেলে, আপনি আপনার বাড়ির বাচ্চা ছেলেটাকে 10 টাকার একটা নোট দিয়ে বলবেন ডিম নিয়ে আসতে, নিয়ে এসে বলবেন বাবা হিসেব দিন, বাবা হিসেব দাও, এবার আপনাকে 4 টাকা বা 4.5 টাকা ফেরত দিয়ে বলছে এই যে বাবা এই ডিম নিয়ে এসছি, একটা 10 টাকা এই তো হিসেব। যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন হিসেব মানে কি, এত টাকা আয় এত টাকা ব্যয়। তৃণমূল হিসেব দিতে পারবে না। কেন? তৃণমূল হিসেব দিতে পারবে না। কেন? তৃণমূলকে যদি হিসেব দিতে হয় তাহলে 3টে কলম করতে হবে, এত টাকা আয় করিয়েছি, এত টাকা ব্যয় করিয়েছি, এত টাকা মাল ঝাড়িয়া নিয়ে গিয়েছি, বাড়ি নিয়ে গিয়েছি। তাই তৃণমূল হিসেব দেবে না, একদল হিসেব দেবে না। তৃণমূলের সাথে দেখা হলে এই পাড়ায় যদি 129 নম্বর ওয়ার্ডে তৃণমূলের বড় নেতা যদি দেখা হয়, খবরদার বয়স জিজ্ঞাসা করবেন না। তৃণমূলের নেতাদের বয়স জিজ্ঞাসা করবেন, যদি বয়স জিজ্ঞাসা করেন বলবে 34 বছর, যদি জিজ্ঞাসা করেন যে বাবার বয়স কত বলবে 34 বছর। যদি তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করেন আরেকটা প্রশ্ন করবেন না, তৃণমূলের এমএলএ সংখ্যা কত, তৃণমূলের এখন বিধানসভায় এমএলএ সংখ্যা কত বলতে পারবেন, কারণ স্পিকার একটা সংখ্যা বলে, তৃণমূলের নেতারা একটা সংখ্যা বলে। যে বেটা বিজেপির এমএলএ তৃণমূলে এসে যোগ দিয়েছে, স্পিকার বলছে না ও বিজেপির এমএলএ, সে আমার ভাইপোর সাথে দিল্লিতে গিয়ে অবস্থানে বসে আছে। ঠাট্টা সমস্যা চলছে। আরএসএস খুব পরিকল্পনা করে একটা প্রজেক্ট 2021 সাল থেকে নামিয়েছিল এবং আমাদেরও কেউ কেউ কথা মনে করছিল, আমাদের সমর্থক দরদি তারাও কথা মনে করেছিল যে আগে রাম তারপর বাম, আরএসএস এর পরিকল্পনা। আমাদের কথা পরিষ্কার। এবারও দেখবেন এই লোকসভা নির্বাচনের আগে মিডিয়া, সংবাদ মাধ্যম, টিভি মিডিয়া তারা ঝাঁপিয়ে পড়েছে, মানে প্রায় জোট হয়ে গেছে। সিপিএম এর সাথে নাকি তৃণমূলের জোট হয়ে গেছে। আমাকে একজন টিভি অ্যাঙ্কার জিজ্ঞেস করছে দাদা জোট হয়ে গেছে? হ্যাঁ। আপনি কোথায় দেখলেন জোট হয়ে গেছে? কার সাথে জোট? বলো তৃণমূলের সাথে জোট। আপনি কি জেগে ঘুমন? আপনি কি জেগে ঘুমাচ্ছেন? আচ্ছা দিদি, আপনার মনে পড়ে না যে কলকাতার পৌরসভার মেয়রের নাম ছিল সুব্রত মুখার্জি আর ডেপুটি মেয়রের নাম ছিল বিজেপি প্রার্থী তৃণমূলের সমর্থনে জেতা মীনা দেবী পুরোহিত? দিদি আপনার মনে পড়ে যে 2টো বিধানসভা নির্বাচন, 2টো লোকসভা নির্বাচন, একটা কলকাতা কর্পোরেশন নির্বাচন তৃণমূল আর বিজেপি জোট করেছিল? পশ্চিম বাংলায় 3 জন বিজেপির সাংসদ, 3 জন বিজেপির সাংসদ তৃণমূলের সমর্থনে জয়যুক্ত হয়েছিল। মনে পড়ে? আমরা তো পরিষ্কার করে বলছি, পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলছি, আমরা বিজেপির বিরুদ্ধে। ইন্ডিয়া কোনো জোট নয়, ইন্ডিয়া একটা ব্লক। বিজেপিকে হারাতে হবে, আর বিজেপিকে হারাতে হবে তার একটাই কারণ, বড় ফুলকে যদি দিল্লিতে হারাতে পারি তাহলে ছোট ফুলকে এখানে সাহেস্তা করতে পারবো। বড় ফুলকে যদি হারাতে না পারি তাহলে ছোট ফুলকে তাড়াতে পারবো না। আর পশ্চিম বাংলায় তৃণমূলকে এবং বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না, কোনো জোটের ব্যাপার নেই। দেখবেন তারপরেও একই ক্যান্টারা বাজিয়ে যাচ্ছে, একই ভ্যান্তারা বাজিয়ে যাচ্ছে। আসলে কেন? ওই চ্যানেলের সাংবাদিক, আরএসএস টাকা দেয় ওই চ্যানেলকে, রিপাবলিক বাংলা, আমাকে বলছে 21শে জুলাই বিকেলবেলা আমাকে বলছে যে তুমি তো আজকে কি বলবে 21শে জুলাই মমতা ব্যানার্জিকে নিয়ে, তো মমতা ব্যানার্জি তো সিপিএম এর নামে কিছু বললো না। তাই সিপিআইএম এর নামে কিছু বললো না? 21শে জুলাই, লাস্ট 21শে জুলাই সিপিআইএম এর নামে কিছু বললো না? আমি বললাম হ্যাঁ ঠিকই, তুমি রিপাবলিক বাংলার অ্যাঙ্কার, তুমি তো খুব তৃণমূলের বিরোধিতা করো, খুবই তৃণমূলের বিরোধিতা করো, জোরদার বিরোধিতা করো। কেন করো আমরা জানি, বিজেপির হয়ে করো, সেটা আমরা বুঝি। আমি বললাম তোমাকে নিয়েও বললো না, তুমি যাকে মিনিমিনে চ্যানেল বলো, ঘন্টাখানেক মিনিমিনে চ্যানেল, তার নামটা রাজ্যের মুখ্যমন্ত্রী বললো, তার নামটা বললো। আসলে বিজেপি 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 তৃণমূল কংগ্রেসকে করতে থাকতে হবে। তার কারণ চোষের অপোজিশন। তৃণমূল চায় রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকুক, দেশে বিজেপি ক্ষমতায় থাকুক, আর রাজ্যে বিজেপি 70-80টা আসন নিয়ে থাকুক। যদি 50-60-70টা আসন নিয়ে বিজেপি রাজ্যে থাকে আর দেশে যদি ক্ষমতায় থাকে, তাহলে 35% ভোট, সংখ্যালঘুদের ভোটকে বিজেপির চুচু দেখানো যাবে। আর বিজেপি চায় হিন্দুত্বের এজেন্ডায়
হিন্দুত্ব 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 করে সংখ্যালঘু ভোটটা তৃণমূলের পক্ষে থাকুক, সংখ্যাগুরু ভোটটা আমাদের পক্ষে থাকুক, বিজেপির পক্ষে থাকুক। আর আমরা কি চাই? আমরা চাই দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণে আসলে পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ হোক কি সংখ্যাগুরু মানুষ হোক, সমস্ত মানুষ দেশের সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে, সে হিন্দু হোক কি মুসলমান হোক কি খ্রিস্টান হোক কি জৈন হোক, আদিবাসী হোক এসসি হোক এসটি হোক, সমস্ত মানুষ অসুবিধায় রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, ভালো করে শুনবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। আরএসএস ভালো? হ্যাঁ, আমার মাইকের আওয়াজ তো যাচ্ছে আমার এখানকার সংখ্যালঘু পরিবারগুলোর কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আরএসএস ভালো, বিজেপি খারাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ভাইপোকে বাঁচাবার জন্য এক ধাপ এগিয়ে গিয়ে এ কথাও বলছেন। কি বলছেন? বলছেন নরেন্দ্র মোদী ভালো, অমিত শাহ খারাপ। নরেন্দ্র মোদী আর অমিত শাহ আলাদা নাকি? আলাদা? বিজেপি লোক জমায়েত করতে পারছে না, ব্রিগেড করতে পারবে না। বিজেপির পক্ষে ব্রিগেড করা সম্ভব নয়, তাই গীতা পাঠের নামে ধর্মের সুশুরি দিয়ে তাতেও জমাতে পারেনি। আর যেই বিজেপি গীতা পাঠ করছে অমনি রাজ্যের মুখ্যমন্ত্রী বললো আমি চণ্ডী পাঠ করবো। হ্যাঁ, সহজ পাঠটা কি হবে দাদা? সহজ পাঠটা 1800 পাঠশালা বন্ধ হয়ে গেছে, 922টা স্কুল বন্ধ হয়ে গেছে, 700-র উপর হায়ার সেকেন্ডারি স্কুল বন্ধের ঘোষণা হয়ে গেছে। একদল চণ্ডী পাঠ করাবে, একদল গীতা পাঠ করাবে। আমরা চণ্ডী পাঠের বিরুদ্ধেও নই, আমরা গীতা পাঠের বিরুদ্ধেও নই। আপনি দেখেছেন, সায়ন বলছিল, আপনি দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে ফেস টুপি পরে নামাজ পড়তে দেখেছেন? ঈদের বাজারে দেখেছেন ফেস টুপি পরে নামাজ পড়তে? আপনি জ্যোতি বসুকে দেখেছেন দুর্গা প্রতিমার চোখ আঁকতে? দেখেছেন? বুদ্ধদেব ভট্টাচার্য আর জ্যোতি বসুকে ফেস টুপি পরে নামাজ পড়ে মুসলমান সাজতে হয়নি, বা দুর্গা প্রতিমার চোখ এঁকে হিন্দুও সাজতে হয়নি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কোনদিন ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেনি। কি দেখলাম আমরা এই কবছরের মধ্যে? বেহালা পশ্চিমের বিধায়ক নেই, জেলে, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম আমাদের রাজ্যের আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না, মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, ফুল টাইম কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাইনে বাড়ে না। নির্মাণ কল্যাণ বোর্ডের, ওয়েলফেয়ার বোর্ডের 2000 কোটি টাকার মধ্যে 1600 কোটি টাকা সাইমন হয়ে যায় খেলা মেলায়। বিড়ি কল্যাণ ওয়েলফেয়ার বোর্ডের 700 কোটি টাকার মধ্যে 600 কোটি টাকা খরচা হয়ে যায় খেলা মেলায় বিড়ি আনতে। আর রাজ্যের বিধায়কদের মাইনে 7,550 টাকা থেকে রাজ্যের বিধায়কদের মাইনে এখন দাঁড়িয়েছে 1,30,000 টাকা। রাজ্যের মন্ত্রীদের মাইনে 7,500 টাকা থেকে মন্ত্রীদের মাইনে হয়েছে 2 লক্ষ টাকার কাছাকাছি। বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশন দিতে গেছিল মানুষের ভোটে হেরে গিয়ে, যাদবপুর বিধানসভা কেন্দ্রে হেরে গিয়ে 2011 সালে আমরা হারলাম। বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশন দিয়ে এলো, ইস্তফা দিয়ে এলো রাজ্যপালকে, সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য সহ আমাদের রাজ্যের বামপন্থী বিধায়কদের মাইনে ছিল, বামপন্থী বিধায়কদের না, সব বিধায়কদের মাইনে ছিল 7,500 টাকা। কেন? রাজ্য সরকারি কর্মচারী গ্রুপ ডি যারা, তাদের থেকেও 25% মাইনে কম হবে, এটা ছিল বামফ্রন্ট সরকারের নীতি। 25% টাকা কম হবে গ্রুপ ডি কর্মচারী তাদের থেকে। আর যে সময় আইসিডিএস এর কর্মীদের মাইনে বাড়ে না, প্যারা টিচারদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, সরকারি কর্মচারীরা ডিএ পান না, মিড ডে মিলের ওয়ার্কারদের মাইনে বাড়ে না, নির্মাণ শ্রমিকদের নির্মাণ প্রকল্পের টাকা উবে যায়, বিড়ি শ্রমিকদের বিড়ি প্রকল্পের টাকা উবে যায়, ঠিক সেই সময় রাজ্যের বিধায়কদের মাইনে 1.5 লক্ষ টাকা হয়ে যায়, মন্ত্রীদের মাইনে 2 লক্ষ টাকা হয়ে যায়। আসলে নেতা মন্ত্রীদের, বিধায়কদের মাইনে একটু বাড়াতে হবে। বিধায়কদের মাইনে যদি না বাড়ান, কিছুটা আরএসএস কে ম্যানেজ করা গেছে, সবটা আরএসএস কে ম্যানেজ করা যাচ্ছে না। তাহলে বিধায়কদের যদি একটু মাইনে বাড়িয়ে দিই, বিধায়কদের যদি ধরা পড়ে, তাহলে আমার নাম বলবে না, পিসির নাম বলবে না, ভাইপোর নাম বলবে না।
আমি তো ছোটবেলা, এখন আমার সিবিআই ইডি এসছে, ওই যে কি ওই যে গজা না ভজা কি নাম, ওই যে 128-এর ছাপ্পা কাউন্সিলর বলি আমি ওকে, রাজনীতিকে হারিয়েছে ছাপ্পা দিয়ে, ওর বাড়িতে ইডি সিবিআই এসছে। আরে ছাগল ছাড়া আপনি কি বলবেন ইডি সিবিআই কে? আপনি ছাগল ছাড়া কি বলবেন? হ্যাঁ, 2 বছর হয়ে গেল পার্থর বান্ধবীর ফ্ল্যাটে টাকা পাওয়া গেল, তার 6 মাস বাদে এলো তার আত্মসহায়ক ভজার বাড়িতে। 6 মাস বাদে টাকা কি জমিয়ে রেখেছে ও? হ্যাঁ, তার 6 মাস বাদে, 7 মাস বাদে আবার এলো আরেকবার, তার 8 মাস বাদে আবার এলো একবার ডেকে পাঠালো তো আবার বল তো বিয়েতে বেরিয়ে এলো। তা আমি বলি যে এখন সিবিআই ইডি তৃণমূলের নেতাদের বাড়িতে গেলে আমার খবর পেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমরা ছোটবেলা কার্টুন নেটওয়ার্কে চালিয়ে টম অ্যান্ড জেরি দেখতাম। হ্যাঁ, একটা ইঁদুর কিছুতেই ধরা পড়বে না, মানে বেড়ালটাকে কিছুতেই ধরতে পারে না, টমও দৌড়চ্ছে জেরিও দৌড়চ্ছে, টমও দৌড়চ্ছে জেরিও দৌড়চ্ছে। যেরকম ইডি সিবিআই আর তৃণমূলের নেতারা ওই একটা দুটোকে ধরেছে, 2-4টেকে ধরেছে, কারণ ভাইপোকে বাঁচাতে গেলে 2-4টেকে ধরতে হবে। দেখবেন ভাইপোকে একবার করে ডাকে, ও নয় সাদা পাঞ্জাবি পরে যায় অথবা কালো পাঞ্জাবি পরে যায় বা কালো টি শার্ট পরে যায়, পরে বাইরে গিয়ে 20 মিনিট ভাষণ দেয়, আর পরে একটা উইকেট পড়ে যায়, একটা করে উইকেট পড়ে যায়। এরপর কে পড়বে আমি জানি না, দমকল আছে লিস্টে, তারপর ওই যে স্যান্ডো খোকা মানে ববি আছে লিস্টে, সব লিস্টে আছে, মানে প্রবীণ তৃণমূলীদের নামের তালিকা রেডি হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে কোন সময় দেখবেন আবার শুভেন্দু ফেরত চলে এসেছে, ভাইপো গিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে গেছে, সব হতে পারে পশ্চিমবঙ্গে। আসলে অভিষেক ব্যানার্জি, লিখে রাখুন 129 নম্বর ওয়ার্ডে কথা বলে দিলাম যে অভিষেক ব্যানার্জি আজ থেকে 10 বছর 15 বছর বাদে বেরোবে যে পশ্চিমবাংলার সবচেয়ে বড় মাফিয়ার নাম অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জির মতো বড় মাফিয়া পশ্চিমবাংলায় জন্মায়নি। শুধু বড় মাফিয়া বললে কিন্তু হবে, ইন্টারন্যাশনাল মাফিয়া বলছে, ইন্টারন্যাশনাল মাফিয়া। আপনি আমায় বলতে পারেন যে কেন ইন্টারন্যাশনাল মাফিয়া বলছো ভাই অভিষেককে? হ্যাঁ, বহু থাইল্যান্ডের নাগরিক, রাশিয়ান বান্ধবীর অ্যাকাউন্টে টাকা থাকে, দাঁত দেখাতে যান দুবাইতে, চোখের চিকিৎসা করতে যান মার্কিন যুক্তরাষ্ট্রে, বন্ধু বিনয় মিশ্র ভানুয়াতুতে থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মাফিয়া না? আসলে ও বিজেপির বেলে আছে, বিজেপি চায় না, আরএসএস চায় না। পিসি ভাইপো তারা হচ্ছে জেলে ঢুকুক। আমি আপনাদের বলছি দায়িত্ব নিয়ে 129 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে 7 তারিখ ব্রিগেডের সমাবেশ হবে, 2 তারিখ মীনাক্ষীদের মিটিং হবে বেহালা চৌরাস্তায়। কিন্তু কে বলবে অধিকারের কথা, কে বলবে বিকল্পের কথা, কে বলবে জিনিসপত্রের দামের কমানোর কথা, কে বলবে চাকরির কথা, কে বলবে কর্মসংস্থানের কথা? শীত পড়ে গেছে, সবজির দাম এখনো আকাশ ছোঁয়া রয়েছে। কি করবে অল্প বয়সী ছেলে মেয়েগুলো? একদল জগন্নাথের মন্দির বানাচ্ছে, আরেকদল রাম মন্দির বানাচ্ছে। আমি পূর্ব মেদিনীপুরে মিটিং করতে গেছিলাম 2-3 দিন আগে, দেখে এলাম দীঘায় ঢোকার 1 কিলোমিটার 1.5 কিলোমিটার আগে ইতিমধ্যে আপনি জেনে রাখুন রাজ্য সরকার তার কোষাগার থেকে 250 কোটি টাকা খরচা করে ফেলেছে। কত টাকায় থামবে আমরা জানি না। দীঘায় নাকি জগন্নাথের মন্দির হবে। হ্যাঁ, ওখানে রাম মন্দির হবে আর এখানে দীঘায় জগন্নাথের মন্দির হবে। আমাদের ছেলে মেয়েগুলো কি জগন্নাথের মন্দির বাইরে আর রাম মন্দিরের বাইরে ভিক্ষার পাত্র হাটে ভিক্ষা করতে বসবে? চাকরি নেই, কাজ নেই। আমি তীর্থদাকে বলছিলাম কদিন আগে, বাড়ির সামনে ঘোষপাড়ার মোড়ে দাঁড়িয়ে আছি, বছর খানেক হয়নি। আমার পাড়ার ছেলেটা জিওগ্রাফিতে এমএসসি করেছে, ওর নাম প্রীতম। আমি জিজ্ঞাসা করছি যে ভাই কোথায় যাচ্ছিস? বলছে দেখো দাদা এই যে জ্যাকেট পরবো সন্ধ্যেবেলা। বলছে না আমি সুইগিতে কাজ ধরেছি। আমি অবাক হয়ে তাকিয়ে বলছি বাবার কাজটা চলে গেছে, মানে রিটায়ার করে গেছে বাবা, কারখানায় চাকরি করতে। আমি অবাক হয়ে তাকিয়ে বলছি এসএসসি নেই, কাজ নেই, কৌস্তবদা কিছু তো একটা করতে হবে। আমার বাইকটা যে বের করেছিস, বাইকটার কত দাম? বলছে 90,000 টাকা। এখন দেখবেন সাধারণ একটা বাইকও 1 লাখ টাকার অল্প কিছু দাম। দেখবেন বিজেপি সব মিটিং করে বলবে না, তৃণমূল সব মিটিং করে বলবে না যে ছেলেটা সুইগিতে আপনার বাড়িতে খাবার পৌঁছচ্ছে, জোম্যাটোতে খাবার পৌঁছচ্ছে, র্যাপিডো চালাচ্ছে, উবের ইটস চালাচ্ছে। ওই প্রীতম আমার পাড়া 90 লাখ টাকা দিয়ে বাইকটা কিনেছে। আমরা কি করে কিনলি? বললো বাবা 20,000 টাকা দিয়েছে আর আমার কিছু টাকা জমানো ছিল, ছোটবেলা থেকে দাদু ঠাকুমা দিয়েছিল, 40,000 টাকা ডাউন পেমেন্ট করেছি, আর বাকি টাকাটা কিস্তিতে দেবো, মাসে 5,000 টাকা অব্দি ইন্টারেস্ট, মানে 5,000 টাকা অব্দি কি বলে ইনস্টলমেন্ট আর ইএমআই, আর 12.1% টাকা লোন। আমি আপনাদের বলছি, আমি আপনাদের এখানে বলছি দায়িত্ব নিয়ে,
প্রীতম বা আপনার পাড়ার প্রীতমেরা বা আপনার এই অঞ্চলে হয়তো তৃণমূলকে ভোট দেন, হয়তো বিজেপিকে ভোট দেন, সিপিএম কে পছন্দ করেন না, বামপন্থীদের পছন্দ করেন না। এ পাড়ার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, অটো চালক, টোটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, ব্যবসায়ী, যারা ব্যাংক থেকে লোন নেন, ব্যাংকের লোন যদি শোধ করতে না পারেন কি হবে? হ্যাঁ, বাইকটা, গাড়িটা, ব্যবসাটা তুলে নিয়ে যাবে, ব্যাংকের বাউন্সার এসে তুলে নিয়ে যাবে। আর আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় দুজন ঋণ খেলাপি, এক হচ্ছে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, আরেকজন হচ্ছে গৌতম আদানি। শুধু গৌতম আদানি স্টেট ব্যাংক থেকে এখনো পর্যন্ত, আজ পর্যন্ত অনাদায়ী ঋণ হচ্ছে ৩,৬০০ কোটি টাকা। শুধু স্টেট ব্যাংক থেকে ৩,৬০০ কোটি টাকা ঋণ আদানি। আমার পাড়ার ছেলেটা ব্যাংকের লোন শোধ করতে না পারলে ব্যাংকের বাউন্সার এসে গাড়ি তুলে নিয়ে চলে যাবে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী আদানির চার্টার ফ্লাইটে করে গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াবে, গোটা ভারতবর্ষ চার্টার ফ্লাইটে করে ঘুরে বেড়াবে। এবার ব্যবসায়ী ১২৯ নম্বর ওয়ার্ডের ছোট ব্যবসায়ী, তো অলকদার দোকানে চা খেয়ে এলাম। এখানে ছোট ছোট যে দোকানদার আছেন তাদের যদি ব্যবসা বাড়ে, তারা কর্মচারী রাখবে। আমরা চাই তাদের ব্যবসা বাড়ুক। ভারতবর্ষের সবচেয়ে বড় দুই ব্যবসায়ী মুকেশ আম্বানি, অনিল আম্বানি আর গৌতম আদানি, তাদের এত বড় ব্যবসা বেড়েছে, তারা কর্মচারী রেখেছে নরেন্দ্র দামোদর মোদীকে। ভারতবর্ষের জল, জঙ্গল, খাবার, নদী, শিল্প, কলকারখানা, জলের তলার তেল সব বিক্রি করে দিচ্ছে। দেখবেন তৃণমূল এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলে না, বলে এ ফর। দেখবেন মমতা আদানি বলে না। কেন বলে না মমতা আদানি? বলে না তার কারণ আদানি ইলেকটোরাল বন্ডের নামে বিজেপিকে দিয়েছে এখনো পর্যন্ত ২৬০০ কোটি টাকা, আর মমতা ব্যানার্জিকে দিয়েছে ৫৪২ কোটি টাকা। ৫৪২ কোটি টাকা। দেখবেন আদানির নামটা মুখে আনেন না। আদানির নাম নিয়ে যখন ইন্ডিয়ার ব্লকের মিটিং এ যখন আলোচনা হয়, আদানির বিরুদ্ধে যখন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিরা প্রশ্ন তোলেন, যখন আদানির বিরুদ্ধে প্রেস কনফারেন্সে বলার কথা ঠিক হয়, তখন পেছনের দরজা দিয়ে পিসি ভাইপো পালিয়ে চলে আসে। বিজেপির বিরুদ্ধে আমরা চিরকাল ছিলাম, আছি, থাকবো। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে জ্যোতি বসু কথা বারবার বলে এসেছে যে বিজেপি মানে অসভ্যদের পার্টি, বর্বরদের পার্টি। চিরকাল কথা জ্যোতি বসু বলে এসেছে। জ্যোতি বসুর কথা ছিল, সেই তো কথা ছিল যে আমি বলেছিলাম মনমোহন সিংকে, আমি বলেছিলাম যে ওখানে দেখুন কি হচ্ছে। উনি বললেন না, আমাকে ওখানে গাজনের ব্যবস্থা হয়েছে, ওখানে নরসিংহরাওকে, যে ওখানে এর ব্যবস্থা হয়েছে, ওখানে ওর ব্যবস্থা হয়েছে। বলছে আমি নরসিংহরাওকে ফোন করেছিলাম, আমি বারবার সতর্ক করেছিলাম। আমি বললাম আপনি দেখুন মসজিদ ভাঙতে যাচ্ছে, আর তারপর গিয়ে মসজিদটা ভেঙে দিল। আর এখন তারপর কি হলো? তারপর দেশের বিচারপতি যে রায় দিল যে না, ওখানে কোনো বাবরি মসজিদ তসজিদ ছিল না, ওখানে রামের জন্মভূমি ছিল, ওখানে রাম মন্দির হচ্ছে। খেয়াল রাখবেন ৫ জনের যে জাজের প্যানেল, একজন যে মূল জাজ, সে এখন বিজেপির রাজ্যসভার মেম্বার। সে বিজেপির রাজ্যসভার মেম্বার। জুডিশিয়ারি, অনেকে মনে করেন, বহু মানুষ মনে করেন তৃণমূল চোর, দুর্নীতিগ্রস্ত, কিন্তু তৃণমূলকে টাইট দিতে পারবে বিজেপি। আপনি ভুল মনে করেন। ধূপগুড়ির যে নির্বাচন হলো, একই সময় দুটো কেন্দ্রের নির্বাচন হলো ত্রিপুরায়। পুরো নির্বাচন কমিশনার থেকে শুরু করে পুলিশ প্রশাসন, আধা প্যারামিলিটারি, তারা মিলে দখল করেছে। কিরকম দখল করেছে জানেন? ৬ মাস আগের হওয়া ভোটে আমরা 2টো সিটেই জিতেছিলাম। সেই 2টো সিটে আমাদের প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ ছিল, কোনোটায় 54% ভোট পেয়েছিলাম, পোল ভোটে জিতেছিলাম, আর কোনো আরেকটা সিটে 56% ভোট পেয়েছিলাম পোল ভোটে। 2টো সিটই সংখ্যালঘু অধ্যুষিত, সংখ্যালঘু মানুষের বাস। সেই সংখ্যালঘু অঞ্চলে এমন রিগ করেছে, আমরা ভোট পেয়েছি, বামপন্থীরা, তৃণমূল তো নেই, চলে এসছে, কাজ করে চলে এসছে, বিজেপিকে জিতিয়ে দিয়ে পালিয়ে এসছে। এখন আমরা পেয়েছি 2% ভোট, আর যারা জিতেছে তারা পেয়েছে 84% ভোট আর 88% ভোট। আর 6 মাস আগে সেখানে 60% কাছাকাছি ভোট, পোল ভোটের 60%-এর কাছাকাছি ভোট পেয়ে বামপন্থীরা হচ্ছে জয়যুক্ত হয়েছিল। কোনো পার্থক্য নেই, আমরা বামপন্থীরা বারবার কথা বলছি। তৃণমূল, বিজেপি, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ মনে করেন আরএসএস প্রজেক্ট নামিয়েছে, আবার দেখবেন যেই ভোট এগিয়ে আসবে তখন পাকিস্তান, চীন। আরে পাকিস্তান ভারতবর্ষের যে হাঙ্গার ইন্ডেক্স, যে খাদ্য সূচক, ভারতবর্ষের মানুষের গড় যে খাদ্য সূচক,
পাকিস্তানের থেকে খারাপ, সে কথা নিয়ে তো কোনো আলোচনা নেই। পাকিস্তানের পেছনে থাকবো নাকি আমরা? যেই নির্বাচনে এগিয়ে আসবে তখন অনুপ্রবেশকারী, তখন ঘুষপেটি, তখন গোপাল পাঠা, চীন, পাকিস্তান, আফগানিস্তান, কিউবা, চীনের দালাল। আমি আপনাদের বলছি, এর মধ্যে আমাদের মেটিয়াবুরুজের কমরেডরা, মেটিয়াবুরুজের 28 তারিখ মীনাক্ষীর মিটিং, আমি মীনাক্ষী আমরা সব মিটিং করবো 28 তারিখ যুব ফেডারেশনের ডাকে, দক্ষিণ 24 পরগনার একটা এলসি আর আমাদের মেটিয়াবুরুজ এলসি বড় সমাবেশ হবে পরশুদিন মেটিয়াবুরুজ। তা আমাদের কমরেডরা দেওয়াল লিখেছে 139 ওয়ার্ডে, 140 ওয়ার্ডে, 141 ওয়ার্ডে। তা আমাদের কমরেডরা ওখানে যে মানুষের ভাষা, সে ভাষাতেই দেওয়াল লিখেছে, উর্দুতে দেওয়াল লিখেছে, ব্রিগেড চলো 7 তারিখ। তো আমার দোষের মধ্যে একটা হয়েছে, মানে দোষের মধ্যে ভালো কাজ করেছি আমি। কমরেডরা দেওয়াল লিখছে, যেরকম বেহালায় করি ওখানেও কমরেডের দেওয়াল লেখার ছবি ফেসবুকে দিয়েছি। তোমার যেই ফেসবুকে দিকে দিয়েছি, আরএসএস বাহিনী ঝাঁপিয়ে পড়েছে। আরএসএস বাহিনী ঝাঁপিয়ে পড়ে বলছে আপনি পাকিস্তানে চলে যান। আমি কেন পাকিস্তানে যাবো? কেন? বলছে উর্দু তো পাকিস্তানের ভাষা, পশ্চিমবাংলায় ভারতবর্ষে উর্দু চলবে না। তা আমি উত্তর দিনই বেশি, অনেক কমেন্টস করে যাচ্ছে, গালাগাল দিচ্ছে আমাকে। বলছে আপনি উর্দু ভারতবর্ষের নাকি মানুষের ভাষাই নয়, আপনি পাকিস্তানে চলে যান। ছোট্ট মেয়ে ক্লাস 12-এ পড়ে মেটিয়াবুরুজে, পরে আমরা আবিষ্কার করলাম সে কি করেছে জানেন? সে আমার প্রতিটা ফেসবুকের কমেন্টসে গিয়ে লিখেছে ওই বিজেপির যারা ওই যে কি বলে ওটাকে ফেক প্রোফাইল বা কিছু অরিজিনাল কিছু বিশিষ্ট ছাগল, এখন বিজেপির জন্মেছে কিছু বিশিষ্ট ছাগল, জানে না, লাফাচ্ছে সকাল থেকে। তো ওই বাচ্চা মেয়েটা 11-এ পড়ে, সে গিয়ে লিখেছে যে দাদা আপনারা তো রাম মন্দির করবেন, ওরা খুব খুশি। বলছে কেন আপনি সাহায্য করবেন? জয় শ্রীরাম, জয় শ্রীরাম কমেন্টসে লিখছে। বলছে আপনাদের রাম মন্দির কি পাকিস্তানে হচ্ছে? তো ওরা খুব খেপে গেছে, বলছে কেন রাম মন্দির কেন পাকিস্তানে হবে? বলছে দেখুন এই দেখুন ছবি, বলে আমার সব কটা কমেন্টসে অযোধ্যা স্টেশনের ছবিটা দিয়ে দিয়েছে। আপনি অযোধ্যা স্টেশনে যান, যেখানে রাম মন্দির হচ্ছে, ওই রেলওয়ে স্টেশনের ছবিতে দেখবেন 3টে ভাষায় লেখা আছে, একটা হিন্দি, একটা ইংরাজি, একটা উর্দু। আজকে এভাবে মানুষে হিন্দু মুসলমানের ধর্মে এমনি মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার সমস্যা, সাম্প্রদায়িকতার বিষ মানুষের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছে। মমতা চায় যে বিজেপি একটা ভালো সংখ্যায় থাকুক, তাহলে 30%, 35% মুসলমান ভোট সে হচ্ছে তৃণমূলের পক্ষে থাকবে। আমরা বামপন্থীরা বলছি আগামী 7 তারিখ যে ব্রিগেডের সমাবেশ, অনেকে আমাদের বলেন যে কি নাকি কি সাদা চুলের পায়, ঠিকই তো, আমাদের অনেকের সাদা চুল আছে মাথায়, বয়স হয়ে গেলে আমাদের অনেকের যাদের বয়স হয়েছে তাদের মাথায় সাদা চুল বেরোয়। তৃণমূলের নেতারা অবশ্য সাদা চুল বেরোয় জেলে গেলে, জেল থেকে বেরোলে আপনি দেখতে পারেন যে সাদা হয়ে গেছে সব, যাই হোক সেসব অন্য কথা। আমি তো তৃণমূলের এক নেতা বলছিলেন যে অল্প বয়সী ছেলে কোথায়, আমি তৃণমূলের নেতাকে জিজ্ঞেস করলাম মমতার বয়স কত, হ্যাঁ স্যান্ডো খোকার বয়স কত, সিঙ্গারা খেতে খেতে যে সসে মাখিয়ে ঘুষ খেয়েছিল সুব্রত মুখার্জি স্বর্গীয়, তার বয়স কত, হ্যাঁ বগল চুলকোতে স্যান্ডো গেঞ্জি পরে যে ঘুষ খেয়ে